আলোচনা করব এমন একটি পরিবারের গল্প যারা সদ্য কেনা নতুন বাড়িতে এসেছে। রায় তার গর্ভবতী স্ত্রী আমারাকে নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে চাইলেও তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। সবকিছু বদলে যায় যখন রায় একটি অদ্ভুত বানরের হাত খুঁজে পায়। এই হাতটি নাকি 3টি ইচ্ছে পূরণ করতে পারে। রায় এসব অদ্ভুত ব্যাপারে কখনোই বিশ্বাস করত না, যতক্ষণ না আগের বাড়ির মালিক হঠাৎ এসে সেই হাতটি ফেরত নেওয়ার জন্য জোর করতে থাকে। এই বানরের হাতটির পেছনে আসল রহস্য কি, আর এই ইচ্ছের প্রতিদানে তাদের কি ত্যাগ করতে হবে? গভীর এক রাতে রহস্যময় এক বানর একটি বাড়িতে উপস্থিত হয় এবং নিজের হাত ছুঁড়ে ফেলে। সেখানে দাঁড়িয়েছিল এক ব্যক্তি যে তার ইচ্ছা বলার চেষ্টা করছিল। তার স্ত্রী টের পায় যে অশরীরী বানরটি আবার ফিরে এসেছে। সে ঘর থেকে বেরিয়ে এসে স্বামীর হাত থেকে বানরের হাত কেড়ে নেওয়ার চেষ্টা করে। কেড়ে নেওয়ার এক পর্যায়ে কাঁচ ভেঙে যায়, ফলে তারা দুজনেই নিচে পড়ে রক্তে ভিজে যায়। মারা যাওয়ার ঠিক আগে লোকটি তার শেষ ইচ্ছা জানায় হাতটি যেন আর কখনো তার পরিবারকে বিরক্ত না করে। সেই সঙ্গে ওই অদ্ভুত বানরটিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এর কয়েক মাস পর এতিমখানায় আমারা শিশুদের উৎসাহ দিচ্ছিল। সে নিজেও এই এতিমখানার প্রাক্তন শিক্ষার্থী ছিল। সে জানে এই শিশুদের মতো সেও একসময় বাবা মায়ের সঙ্গে দেখা করার আশা করত, কিন্তু তার সম্ভব হয়নি। তবুও সে নতুন পরিবার থেকে সুখ খুঁজে পেয়েছে। বিদায় নেওয়ার সময় এতিমখানার প্রধান তাকে সাবধানে থাকতে বলে এবং তার মঙ্গল কামনা করে। পরে রায় আমারাকে নিয়ে নতুন বাড়ি ঘুরে দেখায়। সে বলে এখানে তারা একটি উদ্বোধনী অনুষ্ঠান করবে। নতুন বাড়ি ও তার কোম্পানির পার্টনারশিপ উদযাপনের কয়েকজন বড় ব্যবসায়ীকেও আমন্ত্রণ জানানো হয়। আমরা বড় বাড়িটি দেখে কিছুটা অবাক ও অসন্তুষ্ট হয়। আগের মালিক অনেক কম দামে বাড়িটি দিয়েছে, এটাই তার সন্দেহের কারণ। কিন্তু রায় স্ত্রীকে আশ্বস্ত করে যে বড় বাড়ি মানেই বড় পরিবর্তন। ওটি নামের গৃহকর্মী একটি ছবি ঘরে তোলার জন্য রায়কে সাহায্য করতে বলে। এদিকে আমরা ওপরতলায় যায় এবং দেখে অনেক রুম এখনও গোছানো হয়নি। অন্য একটি ঘরে আগের মালিকের কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। কিছুক্ষণ পর রায়ের বাবা মা বাড়িতে আসে। বাবা বাড়ির প্রশংসা করলেও তিনি বলেন এখনও বেশ অগোছালো। মা টিটকারি দিয়ে বলেন বাড়ির সৌন্দর্য নির্ভর করে গৃহিণীর ওপর, অর্থাৎ পুত্রবধূ আমারাকে কটাক্ষ করেন। পরে মা আবারও আমারাকে ব্যঙ্গ করে বলেন রায় না থাকলে আমরা কোনোদিন এত বড় বাড়ি পেত না। রায় এসব শুনে বিরক্ত হয়ে যায়। রাতে আমরা নতুন বাড়ি নিয়ে অভিযোগ করতে থাকে। বাড়িটি আগের বাড়ির মতো খাবারের দোকানের কাছে নয়, তাই এখন তাদের দূরে যেতে হয়। সে আরও অভিযোগ করে রায়ের মা তাকে অপছন্দ করে, প্রায়ই কথা শোনায়। রায় স্ত্রীকে শান্ত করে বলে তার মাকে একটু সময় দিতে। তার বিশ্বাস নাতি হলে সবকিছু বদলে যাবে। রায় আরও জানায় সে তার সৎ বাবাকে অপছন্দ করে। গত 20 বছর ধরে একসঙ্গে থাকলেও লোকটি রায়কে কখনোই পছন্দ করেনি। রায় অনুভব করে মা সেই মানুষটিকে বিয়ে করার পর থেকেই সে একা হয়ে গেছে। আমরা তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন সে আর একা নয়। রাতে খাবারের পর রায় আবার নিচে আসে। সে জানেই না যে তার পেছনে এক অতৃপ্ত বানরের আত্মা তাকে লক্ষ্য করছে। সে বসতে গেলে সোফায় বানরের সেই অদ্ভুত হাত খুঁজে পায়। হঠাৎ ঘরে এই জিনিস আসলো কিভাবে তা দেখে সে বিভ্রান্ত হয়। পরের দিন সকালে আমরা ঘুমন্ত রায়কে জাগায়। সে মনে করিয়ে দেয় আজ তার বড় বসের সঙ্গে মিটিং আছে। আমরা জিজ্ঞেস করে ড্রয়িং রুমের টেবিলে রাখা বানরের হাত কোথা থেকে এলো। রায় বলে সে এটি সোফায় পেয়েছে এবং মনে করে হয়তো আগের মালিকের কোনো শোপিস হবে। রায় বলে তাকে এখনই বেরোতে হবে, কারণ মিস্টার হারিসের কাছে নতুন নিউজ পোর্টালের ব্যাপারে প্রেজেন্টেশন রয়েছে। আমরা তাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলে এবং নিজে খাবার বানাতে যায়। রায় আত্মবিশ্বাসে বলে আজকের প্রেজেন্টেশনে সে সফল হবেই। অফিসে প্রবেশ করার সময় ইনগ্রিড এসে রায়কে থামায়। সে জানায় রায়ের প্রজেক্ট আইডিয়ার ব্যাপারে সে তার বাবাকে জানিয়েছে এবং সে বিশ্বাস করে বাবার অনুমোদন মিলবে। রায় ইনগ্রিডকে তার বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং তার স্ত্রী আমারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়। এরপর অ্যাডাম এসে রায়কে মিটিং রুমে ডাকে। মিটিংয়ে রায় তার নতুন পণ্যের ধারণা তুলে ধরে। মিস্টার হারিস বলেন তিনি প্রস্তাব করেছেন এবং ধারণাটি সত্যিই আকর্ষণীয়, কিন্তু অ্যাডাম সন্দেহ প্রকাশ করে বলে এই পণ্য বাজারে তেমন চলবে না, এটা করলে শুধু টাকাই নষ্ট হবে। রায় কেবলই ইনগ্রিডের সমর্থন পায়, যে মিস্টার হারিসের মেয়ে এবং অ্যাডামের বোন। অ্যাডাম রায়কে মোটেও পছন্দ করে না এবং চায় না রায় তার বাবার কোম্পানির সঙ্গে কাজ করুক। এদিকে বাড়িতে মুখে ব্যান্ডেজ ও খোঁড়া পা নিয়ে এক বৃদ্ধ মহিলা আসে। তিনি নিজেকে আগের বাড়ির মালিক বলে পরিচয় দেন এবং বাড়ির ভেতরটা দেখার অনুমতি চান। আমরা সন্দেহ না করে তাকে ভেতরে নিয়ে যায়। সে বলে বাড়ির ভেতরে অনেক কিছুই সে বদলায়নি। বৃদ্ধা বলেন এটা এখন তার বাড়ি নয়, তাই আমরা যা খুশি তাই করতে পারে। তিনি আরও বলেন তার একটি জিনিস বাড়িতে রয়ে গেছে, আর যদি সেটা পাওয়া যায় তাহলে ফিরিয়ে দিতে। এটি দেখতে হাতের মতো বাদামি রঙের। আমরা বুঝে ফেলে এটি সেই শোপিস হাত। সে জানায় রায় গতকাল এটি পেয়েছে। বৃদ্ধা তখনই জানতে চায় হাতটি এখন কোথায়। আমরা জানায় রায় এটি রেখে গেছে আর এখন সে বাইরে কাজে আছে। বৃদ্ধা বলেন তিনি আগামীকাল এসেই এটি নিয়ে যাবেন। ওদিকে অফিসে রায় অ্যাডামের কাছে অনুরোধ করে সে যেন প্রজেক্টটি অনুমোদন করে। রায় বলে এতে উভয় পক্ষেরই লাভ হবে।
অ্যাডাম উপহাস করে বলে সে এটা মোটেও করবে না, আর রায় যদি চায় অন্য কোম্পানিতে চেষ্টা করতে পারে। এই সময় রায় তাকে তার বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। অ্যাডাম বলে সে আসবে না, তার বাবা মাও আসবে না। বাড়ি ফেরার পথে রায় আবার অ্যাডামের সঙ্গে দেখা করে। অ্যাডাম তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে সেখান থেকে চলে যায়। রায়ও তাকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে দেখে অ্যাডামের গাড়ির পাশে অদ্ভুত কিছু একটা বসে আছে। হঠাৎ সে বানর অ্যাডামকে আক্রমণ করে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। রায় আতঙ্কে গাড়ি থামায় এবং নিচে নেমে আসে, কিন্তু আশ্চর্য হয়ে সে দেখে চারপাশে অ্যাডামের কোনো গাড়ি নেই। পুরো বিষয়টা সে হ্যালোসিনেশন মনে করে। এই সময় সে দেখে বানরের সেই হাতটি তার গাড়ির পেছনের সিটে পড়ে আছে। বাড়িতে ফিরে রায় সরাসরি ঘরে ঢুকে যায়। আমরা যে ইতিমধ্যেই ঘুমিয়েছিল স্বামীকে দেখে জেগে ওঠে। রায় জানায় আজকের মিটিং খুবই দীর্ঘ ছিল। রায়ের হাতে বানরের হাত দেখে আমারা জানায় সে জানে এই হাতটির মালিককে। আগের বাড়ির মালিক দুপুরে এসেছিল এবং হাতটি পাওয়ায় তিনি খুব খুশি হয়েছিলেন। রাতে রায় ঘুমোতে পারছিল না। সে আবার নিজের অনলাইন নিউজ পোর্টাল দেখতে থাকে। একটি নিবন্ধে সে নিজের সম্পর্কে লেখা পড়ে। টিভি চালাতেই হঠাৎ একটি অদ্ভুত ভিডিও দেখা যায়, যেখানে একটি বানর স্যুট পরে গান গাইছে। গানের কথায় বলা হয় বানরের হাতটি ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু এর মূল্য দিতে হয় আত্মা দিয়ে। রায় ভিডিওটি এতটাই মনোযোগ দিয়ে দেখছিল যার কারণে সে বুঝতে পারে না তার পেছনেই সেই অদ্ভুত বানরটি দাঁড়িয়ে তাকে দেখে বলছে তোমার আত্মা এখন আমার হাতে। পরের দিন সকালে আগের বাড়ির সেই বৃদ্ধা আবার আসে হাতটি নিতে। আমরা ঘরে গিয়ে হাতটি খুঁজতে থাকে। রায় জানতে চায় বৃদ্ধা হাতটি কোথায় পেয়েছে, কারণ সেও এটি রাখতে চায়। বৃদ্ধা বলেন এটি তার মৃত স্বামীর জিনিস। আমরা ফিরে এসে বলে হাতটি খুঁজে পাওয়া যাচ্ছে না, কাল এসে নিলে ভালো হয়। ঠিক তখনই বানরের হাতটি শব্দ করে ওঠে। আসলে রায় হাতটি লুকিয়ে রেখেছিল। সে দ্রুত সেটি তুলে নেয় এবং বলে সে এটি রাখতে চায়। বৃদ্ধা রাজি হয় না, কেননা এটা তার স্বামীর শেষ স্মৃতি। রায় জোর করে বলে কয়েকদিনের জন্য অন্তত ধার দিতে। আমরা রায়কে হাতটি ফেরত দিতে বলে, কিন্তু রায় মানে না। হঠাৎ বৃদ্ধা রেগে গিয়ে রায়কে লাঠি দিয়ে আঘাত করে। অপ্রত্যাশিতভাবে বৃদ্ধা হঠাৎ লুটিয়ে পড়ে, রক্তে ভেসে যায়। সে চেষ্টা করছিল হাতটি ধরতে, কিন্তু শেষে সেখানেই মারা যায়। রায় ঘাবড়ে গিয়ে বৃদ্ধার মৃতদেহ বাড়ির পেছনে স্টোরুমে লুকিয়ে রাখে, কেননা কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। এতে রায় আরও বিভ্রান্ত ও ভীত হয়ে পড়ে। আমরা অবাক হয় এত বড় ঘটনা ঘটেছে আর রায় এখনো পার্টির চিন্তা করছে। মৃত্যুর আগে বৃদ্ধা বলেছিল এই হাতকে বলো আমাকে সাহায্য করতে। আমরা সেই কথার মানে জানতে চায়, কিন্তু রায় কিছুই বোঝে না। সে বলে একটি কুসংস্কার আছে, হাতটি নাকি 3টি ইচ্ছা পূরণ করতে পারে। আমরা বিশ্বাস করে না এবং রায়কে চ্যালেঞ্জ করে বলে চাইলে এখনই একটি ইচ্ছা করে দেখতে পারে। রায় কিছু বলতে যায়, তখন হঠাৎ হাতটি তার হাত চেপে ধরে। সে ভয়ে হাতটি ছুঁড়ে ফেলে। আমরা বুঝতে পারে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়, আর তাই রায়কে হাতটি বাড়ির বাইরে রাখতে বলে। রায় সেটিকে একটি লোহার বাক্সে বন্ধ করে রাখে। রাতে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়। বহু গুরুত্বপূর্ণ অতিথি এসেছে, যার মধ্যে মিস্টার হারিসও আছেন। এই সময় আমরা দেখে একটি ছোট মেয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে তার বাবা মা কোথায়। ঠিক তখনই ওপরতলা থেকে কোনো জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। আমরা ওপরে যেতে চাই, কিন্তু মেয়েটি বাধা দিয়ে বলে ওখানে শয়তানি আত্মা আছে। আমরা মনে করে সম্ভবত কাজের মেয়ে ওটি আছে। ঠিক তখনই ওটি নিচতলা থেকে উঠে আসে, যা দেখে আমরা চমকে ওঠে। আমরা ওটিকে নিয়ে ওপরে যাই। তারা ঘরে ঢুকে কিছুই অস্বাভাবিক দেখতে পায় না, কিন্তু অজান্তেই আগের বাড়ির সেই বৃদ্ধার মৃতদেহ উঠে দাঁড়ায়। আমরা অন্য ঘরগুলোতে খুঁজে দেখলেও কাউকে পায় না। হঠাৎ করে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। রায় অতিথিদের কাছে ক্ষমা চায় এবং সবাইকে বাড়ি ফেরার অনুরোধ করে। পাখারিস রায়কে শান্ত করে বলে এটা রায়ের দোষ নয়, এমন ঘটনা প্রায়ই ঘটে। এদিকে আমরা ওটিকে বলে অন্য ঘর থেকে টর্চ নিয়ে আসতে। ওটি টর্চ নিয়ে ঘরে ঢুকতেই অদ্ভুতভাবে জ্ঞান হারায়। এদিকে আমরা বিছানার নিচে কিছু একটা খুঁজছিল, তখনই হঠাৎ মৃত মহিলাটি তার সামনে আসে। মহিলা আমাকে টেনে দেয়ালে ছুঁড়ে ফেলে। এদিকে নিচতলায় অতিথিরা সবাই বাড়ি চলে গেছে। মৃত সেই বৃদ্ধা আবার নিচে এসে দাঁড়ায়। তার হাতে একটি বাক্স, যার ভেতরে বানরের সেই হাতটি আছে। আমরা রায়কে ধরে টেনে বলে চলো এখান থেকে বেরোতে হবে, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বৃদ্ধা রায়কে জিজ্ঞেস করে তার ইচ্ছা কি এবং সে হাত সম্পর্কে কতটুকু জানে। রায় জিজ্ঞেস করে এই হাতটি আসলে কি। বৃদ্ধা বলে হাতটি 3টি ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তার বেশি নয়। এদিকে সেই অদ্ভুত বানরটি বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এ সময় রায় জানতে চায় ইচ্ছা করলে পরিণতি কি হয়। হঠাৎ স্পিকারে একটি অদ্ভুত কণ্ঠ ভেসে আসে, যেখানে বলছিল ইচ্ছা পূরণ হবে, কিন্তু তোমার আত্মা আমার কাছে থাকবে। ওটি দেয়ালের আড়াল থেকে সব শোনে। রায় লোহার বাক্সটি ছিনিয়ে নিয়ে বৃদ্ধাকে আঘাত করে। দুজনে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। বৃদ্ধা পেছন থেকে তাড়া করতে থাকে। রায় রাগে বাক্সটি ধাক্কা মেরে ফেলে দেয়। বাক্স খোলা মাত্রই আমারা হাতটি তুলে নিয়ে বলে সব আত্মা, সব শয়তান এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাক। এটি ছিল তার প্রথম ইচ্ছা। রায় বৃদ্ধাকে লাথি মেরে সরিয়ে দেয়। সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়।
এরপর রায় বলে, তুমি কি চাও আজ রাতটা কি আমরা অন্য কোথাও থাকবো? আমারা বলে, আমি চাই আমরা সুরক্ষিত থাকি। এরপরে রাত হয়। রাতে আমারা ঘুম ভেঙে শুনতে পায় বাইরে কেউ দরজা খুলছে। সে সিদ্ধান্ত নেয় বানরের হাতটি ফেলে দেবে যাতে আর কোনো অমঙ্গল না হয়। ওটি নিচে অপেক্ষা করছিল। সে অনুরোধ করে, আমি কি একবার হাতটি ব্যবহার করতে পারি? আমার মা খুব অসুস্থ। ওটি ইচ্ছে প্রকাশ করতেই বানরের সেই আত্মাটি সেখানে উপস্থিত হয়। হঠাৎ বানরটি আমারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করে। আমারের বিয়ের আংটিটিও পড়ে যায়। ওটি সেটা কুড়িয়ে রাখে। আমার আর প্রচণ্ড রক্তক্ষরণ হয়। সে ভয়ঙ্কর ব্যথা অনুভব করতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন পর রায় তাকে বাড়ি নিয়ে আসে। ওটি পালিয়ে গেছে এবং এখনও নতুন কাজের মেয়ে পাওয়া যায়নি। রায় জানায় তার মা কয়েকদিন সাহায্য করতে আসবে। আমরা বাড়িতে ঢুকতেই আগের ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরে আসে। সেই শয়তানি বানর যার কারণে তার গর্ভপাত হয়েছে, এই সব কিছু তাকে আতঙ্কিত করে। রায় রিপোর্ট খুলে দেখে আমার জরায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হয়তো আর কখনোই মা হতে পারবে না। আমরা ভেঙে পড়ে। রায় সান্ত্বনা দেয় সে কখনোই আমারাকে ছেড়ে যাবে না। আমরা বলে হাতটি ফেলে দিতে হবে, এটা শুধু দুর্ভাগ্য এনেছে। কিন্তু রায় উল্টো মনে করে হাতটি তাদের বাঁচিয়েছে, পালাতে সাহায্য করেছে। আমরা বলে এটা শয়তানের ফাঁদ, শর্টকাট নিতে গেলে এরাই মানুষকে ধ্বংস করে। রায় জিদ ধরে সে ইচ্ছা করবে যাতে আমরা আবার সুস্থ হয়ে ওঠে এবং তাদের আর্থিক অবস্থাও ভালো হয়ে ওঠে। এগুলো হলেই হাতটি মাটি চাপা দিয়ে যাবে। এতে দুজনের মধ্যে তর্ক হয়। রায় রাগে বলে, তুমি আর আমাকে ভালোবাসো না, নইলে আমার ইচ্ছাকে কেন বাধা দিচ্ছ? রেগে রায় বাড়ি থেকে বেরিয়ে যায়। সে এখনও বিশ্বাস করে বানরের হাতটি তাদের ভবিষ্যৎ বদলে দেবে। পরদিন সকালে রায় কোম্পানিতে উপহার দিতে যায়, কিন্তু পাখারিস মিটিংয়ে থাকায় দেখা হয় না। এদিকে বাড়িতে রায়ের মা দুজন কাজের মেয়ে নিয়ে আসে। তারপর তিনি আমারাকে নিজের পুরনো কাহিনী বলেন। তিনি একসময় রায়কে গর্ভপাত করতে চেয়েছিলেন, কারণ রায়ের বাবা দায়িত্ব না নিয়ে পালিয়ে যায়। রায়ের দাদাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। একটা সময় তিনি গর্ভপাতের ওষুধ খেয়ে ফেলেন এবং হাসপাতালে ভর্তি হন। নার্স খুব রেগে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রায় বেঁচে যায়। তিনি এসব বলেন কারণ তিনি আমারার দুঃখ বুঝতে পারেন এবং প্রার্থনা করেন আমারার যেন আবার সন্তান হয়। সেই রাতে বাড়ি ফেরার আগে রায় ইনগ্রিডের সাথে রাতের খাবার খায়। এ সময় রায় অনুরোধ করে ইনগ্রিড কি তাকে সাহায্য করতে পারবে। ইনগ্রিড তাকে সাহায্য করতে চায়। এই সুযোগে রায়ের একটি ইচ্ছা এই বানরের হাত ধরে ইনগ্রিডকে প্রকাশ করতে বলে, কিন্তু এমন অদ্ভুত জিনিস দেখে ইনগ্রিড অস্বস্তি বোধ করে। এজন্য তারা এখান থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে। সেখানে রায় তাকে আবার সাহায্যের জন্য প্রস্তাব দেয়। তখন ইনগ্রিড রায়ের কথার বদলে উল্টো তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেয়। এটা শুনে রায় জেদ ধরে। ইনগ্রিডকে বারবার অনুরোধ করে সে যেন রায়ের ইচ্ছা এই হাতটি স্পর্শ করে উচ্চারণ করে। ইনগ্রিড বারবার অস্বীকার করায় রায় বাধ্য হয়ে মেয়েটির গলা চেপে ধরে। ইনগ্রিড সাহায্যের জন্য চিৎকার করে এবং গাড়ির হর্ন বাজায়। রায় আতঙ্কে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালায়। বাড়িতে পৌঁছে রায় সোজা শোবার ঘরে চলে যায়। আমরা ঘুমিয়ে আছে দেখে সে চাবি রেখে নিজের মায়ের ঘরে যায়, কিন্তু আমরা চুপি চুপি জেগে ওঠে এবং গাড়ির চাবি নিয়ে নেয়। সে বাইরে গিয়ে আবার চুপিসারে নিজের ঘরে ফিরে আসে। রায় তার মাকে জাগিয়ে বলে রাত হয়ে গেছে, না ফিরলে তার বাবা খুঁজতে শুরু করবে। এদিকে আমার অনুভব করে কেউ তার ঘরে এসে দাঁড়িয়েছে। এদিকে রয় যখন মায়ের সঙ্গে কথা বলছিল আমরা হঠাৎ চিৎকার করে ওঠে। রায় দৌড়ে এসে জানতে চায় কি হয়েছে। আমার বলে সে দুঃস্বপ্ন দেখেছে। রায়ের মা দুজনকে শান্ত করে এবং আমারাকে শুয়ে বিশ্রাম নিতে বলে। রায়ের মা বাড়ি ফিরে যায় এবং তার সঙ্গে আনা দুজন গৃহকর্মীকে রায়ের বাড়িতে রেখে যায়। তাদের চলে যাওয়ার পরপরই আমরা বানরের শব্দ শুনতে পাই। কিছুক্ষণের মধ্যেই সে বমি করতে শুরু করে। পরের দিন সকালে রায় কোম্পানিতে গিয়ে পাক হারিসের সাথে দেখা করে, কিন্তু তাকে ওপরের তলায় উঠতে দেওয়া হয় না। তাকে জানানো হয় রায়ের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের সব চুক্তি বাতিল করা হয়েছে এবং তাকে সরাসরি বরখাস্তও করা হয়। পার্কিং লটে এসে রায় দেখে অ্যাডাম অপেক্ষা করছে। রায় ইনগ্রিডের ব্যাপারে ক্ষমা চায়, কিন্তু অ্যাডাম বলে এ নিয়ে তার কোনো সমস্যা নেই, বরং তার বোন শিক্ষা পেয়েছে আর সে যেভাবে হোক রায়কে ধ্বংস করে ছাড়বে। ঠিক তখনই অ্যাডামের লোকজন এসে রায়কে মারাত্মকভাবে আঘাত করে। অন্যদিকে আমরা হাসপাতালে গিয়ে পরীক্ষা করায়। ডাক্তার অবাক হয়ে যায়। তারা জানায় আমরা আবার গর্ভবতী হয়েছে। এ সময় রায় আমারাকে ফোন দিয়ে একসাথে রাতের খাবারের প্রস্তাব দেয়। সে জানায় তাদের কোম্পানি তাকে বের করে দিয়েছে। সে এখন বুঝতে পেরেছে ওই বানরের হাতটি তাদের জীবন নষ্ট করে দিয়েছে। সে এটাকে দূরে কোথাও ফেলে দিতে চায়। রায় আমারাকে জিজ্ঞেস করে হাতটি এখন কোথায়, কারণ সকালে সেটা তো গাড়িতেই ছিল। হঠাৎ আমরা তীব্র পেট ব্যথা অনুভব করে এবং বাথরুমে যায়। সেখানে সে দেখতে পায় তার পেটে বানরের মুখের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই সময় রায় আমারার পড়ে থাকা ব্যাগ তুলে চেক করে। তখনই আমরা ফিরে এসে রয়কে বাড়ি যেতে বলে এবং সেই অভিশপ্ত হাতটি ধ্বংস করার কথা বলে। রয় বাড়ি ফেরার পথে খুব রাগান্বিত ছিল। বাড়িতে পৌঁছে সে আমারার কাছ থেকে বানরের হাতটি চাইতে গেলে আমরা তাকে নিজের আল্ট্রাসাউন্ড রিপোর্টটি দেখায়। রায় তখন বুঝে ফেলে আমার ওই হাত ব্যবহার করে আবার গর্ভবতী হওয়ার ইচ্ছে করেছিল। আমরা স্বীকার করে সে বাধ্য হয়েছিল এবং মাত্র একবার ইচ্ছা করেছিল, কিন্তু আমরা খেয়াল করেনি যে সে ইতিমধ্যেই দুটি ইচ্ছা করে ফেলেছে। রায় তখন দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করে জানতে চায় তার স্ত্রীর গর্ভাবস্থায় আসলে কি ঘটেছে।
চলছে। হঠাৎ প্রজেক্টর নিজে থেকে চালু হয়ে যায় এবং ভিডিওতে দেখা যায় আমারা হাতের কাছে ইচ্ছা প্রকাশ করছে। ইচ্ছা প্রকাশ করার পরে আমারা শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে সেই দানব বানর, অর্থাৎ আমাদের পেটে যে সন্তান আছে তার বাবা হলো সেই দানব বানর। অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার কিছুই আমার আর মনে নেই। আর এমন দৃশ্য দেখে রায় পুরোপুরি ভেঙে পড়ে কাঁদতে থাকে। আমরা রেগে গিয়ে রায়কে আঘাত করে হাতটি নিয়ে দৌড়ে ওপরের ঘরে যায়। সে আরও একটি ইচ্ছা পূরণ করতে চায়, কিন্তু তখনই সেই দানব উপস্থিত হয়ে তাকে বাধা দেয়। রায় দৌড়ে এসে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং মাটিতে পড়ে থাকা হাতটি তুলে নেয়। আমরা অনুরোধ করে রায় যেন আমার করা ইচ্ছাগুলো বাতিল করে দেয়, কিন্তু রায় তা মানতে অস্বীকার করে। সে বলে আমরা চাইলে নিজে এটা চাইতে পারে। এরপর রায় নিজের অতীতের কথা মনে করতে থাকে। শৈশব থেকে সবাই তাকে তিরস্কার করেছে, বড় হয়েও মানুষ তাকে গ্রহণ করেনি। সে অনুভব করে কেউ তাকে ভালোবাসে না। এই দুঃখ থেকেই রায় তার তৃতীয় ও শেষ ইচ্ছা করে, সেটা হলো তাকে যেন সবাই ভালোবাসে। রায় তারপর আমাদের কাছে এসে বলে সে কোনো না কোনো সমাধান খুঁজে বের করবে, কিন্তু আমরা ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ রায় এমন একটি ইচ্ছা করেছে যেটা তার কাছে আগেই ছিল। কেননা আমারা রায়কে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত। এরপর সে সিদ্ধান্ত নেয় সে সন্তান জন্ম না দিয়ে নিজের জীবন শেষ করে দেবে। এরপরে আমরা দেখি আমারাকে দাফন করা হয়। সেখানে ওটিও আসে। তার মা এখন সুস্থ হয়ে গেছে, তাই মাকেও সাথে এনেছে। সবাই রায়ের প্রতি সমবেদনা জানায়। বর্তমানে প্রায় সময়ই ইংগ্রিড রয়ের সাথে থাকে। সে জানায় তার বাবা চান রয় আবার কোম্পানিতে ফিরে যাক। ইংগ্রিড এখন রয়কে সব রকমভাবে সাহায্য করতে চায়, যেটা সে রয়কে আগে করতে পারেনি, অর্থাৎ রয়ের ইচ্ছা পূরণের কথা বলছিল সে। এই সুযোগে একদিন রয় ইংগ্রিডকে ব্যবহার করে একটি ইচ্ছা পূরণ করায়। সেটি হলো আমরা যেন জীবিত হয়ে ফিরে আসে। বেশ কিছুদিন পর আমরা সত্যিই ফিরে আসে, কিন্তু তার পেট ফেটে গিয়ে সেখান থেকে একটি বানর জন্ম নেয়। তখন সেই শয়তানি বানরের আত্মা সেই নবজাতক বাচ্চা বানরের হাত কেটে ফেলে। এরপর আমরা দেখি ফিরে আসা আমাদের পাশে এখন রয়েছে অনেকগুলো বানরের কাঠ। সন্ধ্যায় চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক যোজনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব আবসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আরো সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার। আমাদের ভুলগুলো সংশোধন করব এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন, আর যা শিখবেন তা নিজের জীবন এবং পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করে আজকের আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আরো সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার। আমাদের ভুলগুলো সংশোধন করব এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। তাই অনুরোধ রইল,
মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন আর যা শিখবেন তা নিজের জীবন এবং পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। এই সন্ধ্যায় দু চোখ সাগরে